হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের শুভজিৎ স্যার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন কন্টেন্ট নিয়ে। আজকে আমরা ক্লাস 12 এর একটা কন্টেন্ট নিয়ে এসেছি। কোন ক্লাসের? ক্লাস 12 এর। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাস 12 এ পড়ছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকে একটা ভিডিও থামলেন হয়তো এখন দেখেই ফেলেছো এবং জানো ভিডিওটা কি নিয়ে হচ্ছে। একদম ঠিক ভাবছো, এটা হচ্ছে একটা রোড ম্যাপ তোমাদের জন্য। স্যার রোড ম্যাপ তো স্যার পাহাড়ে উঠতে গেলে লাগে, রোড ম্যাপ তো স্যার কোনো একটা জায়গায় যেতে গেলে লাগে, বিভিন্ন জায়গায় আবার আমাদের রোড ম্যাপ দিয়ে দেয় যে এখান থেকে এভাবে এভাবে যান, পথ নির্দেশ দেওয়া থাকে। দেখবে ঠিক কোনো একটা নিমন্ত্রণ বাড়ির কার্ডে, ঠিক আছে, সেটা মেবি বিয়ের নিমন্ত্রণ হতে পারে, অন্নপ্রাশনের নিমন্ত্রণ হতে পারে, শ্রাদ্ধের নিমন্ত্রণও হতে পারে। শ্রাদ্ধ তো আজকাল শ্রাদ্ধে গিয়ে ব্লগ করছে, নিমন্ত্রণ খেতে কি আছে, সবাই আমরা কোনো না কোনো সময় গেছি। তো সেখানে একটা দেখবে এরকম লেখা থাকে পথ নির্দেশ, যে অমুক স্টেশনে নেমে তুমি ডান দিক বা দিক করে অমুক অটোতে উঠবে, তমুক ইয়েতে উঠবে বা কাউকে জিজ্ঞেস করবে। তো যাই হোক, সমস্ত কথা লেখা থাকে ওখানে, যে কোন স্টেশনে নামতে হবে, কত নম্বর বাস ধরতে হবে এবং তারপর কোন স্টপেজে নামতে হবে এবং তারপর তুমি সেই নির্দিষ্ট যে বিয়ে বাড়ি সেই বিয়ে বাড়িতে পৌঁছাবে। তেমনি আমি তোমাদের ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা যেভাবে 90% পেতে পারো তার একটা রোড ম্যাপ দিতে চলেছি। কত পার্সেন্ট তোমাদের টার্গেট আমি করে দিলাম? 90%। স্যার তাহলে কি 100% পাওয়া পসিবল না? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। অনেকের আশাও আছে যে বায়োলজি তার প্রাণের সাবজেক্ট, কাছের সাবজেক্ট, সে তাতে কত পার্সেন্ট তুলবে? 100% তুলবে। হ্যাঁ, যদি 100% পেতে চাও তাহলে ঠিক কি এক্সট্রা করতে হবে সেটা আমি বলে দেবো। তো ওভারঅল মোটামুটি সবাই ভাবে 90% পেলেই আমার জীবন উতরে যাবে। তো আমি 90% স্টুডেন্টদের টার্গেট করেই বানাচ্ছি। 100-এর জন্য কি একটা এক্সট্রা করতে হবে সেটা আমি শেষে বলবো, সেটা একবারে শেষ পাতে মিষ্টির মতন আসবে। ঠিক আছে, চলো তাহলে সবার প্রথমে এই 90% পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, কি কি স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে সেই বিষয়টা একটুখানি খতিয়ে দেখি। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের এই পথ নির্দেশের মধ্যে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো টিচার, ঠিক আছে, যে কোনো টিচার তার ক্লাসটা একটু ভালো করে করতে হবে। বেসিক্যালি বায়োলজির মতন সাবজেক্টে যেটা সমস্যা হয়, অনেকেই ভেবে না এটা মুখস্থ করা সাবজেক্ট, মানে মোটামুটি মুখস্থ করে আমি উত্তরে দেবো এবং তারপর আমার এই করলে মোটামুটি একটা মার্কস চলে আসবে। মানে আমি চাইছি 80% মার্কস পেতে 80% চলে আসবে, 90% চাইছি 90% চলে আসবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় একটা বড় সমস্যা এসে দাঁড়ায়। সেটা কি? সেটা হচ্ছে আমরা ক্লাস ঠিকঠাক করে করি না, মানে কনসেপ্ট বুঝি না। বায়োলজি সাবজেক্ট হালকা যা ফিজিক্স ক্লাস মন দিয়ে করতে হবে, খাতায় সব টুকে নিয়েছি। বায়োলজি ক্লাস ঠিক আছে, স্যার বুঝিয়ে দিল, শুনে নিলাম, বই থেকে দাগিয়ে নিলাম, ছবিটা আঁকলাম না, বুঝলাম না, মানে ঠিক আছে পরে করে নেব। বায়োলজি তো ক্যাশ, ব্যাপারটা ক্যাশ নিয়ে নিলাম। কিন্তু ব্যাপারটা ক্যাশ নেবে না। কেন নেবে না? কারণ কনসেপ্ট ছাড়া তুমি যতই বই পড়ো, জিনিসটা যদি না বোঝো তাহলে ব্যাপারটাকে মাথায় সেট করতে টাইম লাগবে। আর ভাবো টিচার তোমাকে আগে বুঝিয়ে রেখেছে, সেই জিনিসটা তুমি বই পড়ে পড়ছো। আর তুমি টিচার যে সময় পড়াচ্ছিল, তোমার ধরো যে সময় টিউশন ক্লাস ছিল সেই সময় তুমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছিলে। ঠিক আছে, তো জানো বায়োলজি ক্লাস, ঠিক আছে, ফিজিক্স আর কেমিস্ট্রির দিন তো ঘোরা যাবে না, কনসেপ্টের ব্যাপার আছে, অঙ্ক টঙ্ক পারবো না, তাহলে বায়োলজি ক্লাসটা একটু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আসি। বা যার মেয়ে আছে যে সে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে গেছে বায়োলজি ক্লাস বাঙ্ক করে, তো তাহলে বায়োলজি ক্লাস বাঙ্ক করে সে ঘুরতে চলে গেছে। কিন্তু সেই সময় কি সমস্যাটা হবে বলতো? যখন সে নিজে না পড়বে জিনিসটা, মানে না শুনবে, কানে যখন শুনবে না, তখন কি হবে, তার সেই ব্যাপারে যে ফিলিংসটা সেটা গ্রো করবে না এবং তখন সে শুধুমাত্র নোট ভিত্তিক পড়াশোনা করা আরম্ভ করবে। নোট মানে স্যারের নোট বা বই, সেখানে এই লাইনগুলো পড়বে, পড়ে মানে বোঝার চেষ্টা করবে। এইভাবে যখন সে লাইন পড়ে পড়ে মানে বোঝার চেষ্টা করবে তখন তার অনেকটা বেশি সময় লাগবে আর সে বোর ফিল করবে। কারণ যে কোনো জিনিসই যদি অডিও আর ভিজুয়াল হয় তাহলে ব্যাপারটা অনেক ইন্টারেস্টেড হয়। সাপোজ আমি এই রোড ম্যাপটা, এই যে আমি তো রোড ম্যাপের কথা বলছি, এই রোড ম্যাপটা ধরে নাও আমি একটা কাগজে লিখে সুন্দর করে লিখে দিলাম 1 2 3 4 এইগুলো করতে হবে। ঠিক আছে, তো একটা কাগজে লিখে আমি কি করলাম, ফেসবুক গ্রুপে আমাদের পোস্ট করে দিলাম, তোমাদের কাছে সেন্ড করে দিলাম, সবাইকে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়ালে ফেওয়ালে টাঙিয়ে দিলাম। তো পড়ে নাও। কটা ছেলে পড়তো? আমি যে এই ভিডিওটা বানাচ্ছি এই সময় এমন অনেক স্টুডেন্ট আছে যারা দেখবে যখন তখন ভিডিওটার অলরেডি ভিউ হবে 3K 4K, কোনো ভিডিও 5Kও হয়তো পার করে যেতে পারে।
আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই সময় আমি বলছি যে ভিডিওটা আপলোড হওয়ার 2-3 দিনের মধ্যে মোটামুটি সোমস ক্লাসরুম চ্যানেলে ভিডিও যদি আপলোড হয় 2-3 দিনের মধ্যে মোটামুটি 4K এর কাছাকাছি ভিডিও ভিউ চলে যায়। আমার ভিউ সোমনাথ স্যারেরটা ছেড়ে দাও, তাহলে এত লোক তাহলে এত তাড়াতাড়ি দেখছে কিন্তু কাগজ হলে তাহলে কি হতো, সবাই পড়তো না। ঠিক সেরকম ভাবে যদি এই যে বইটা যদি শুধু তুমি নিজে পড়ো স্যারের ক্লাস না করে, তাহলে শুধু তুমি কি পাচ্ছ, শুধু রাইটিং পাচ্ছ, এখানে ABCD এইরকম লেখা পাচ্ছ। কিন্তু আমার ক্লাসটা করলে আমি যদি জিনিসটাকে বোঝাই, তাহলে আমি ABCDটাকে কি করব, অডিও ভিজুয়াল ফরম্যাটে তোমার সামনে তুলে ধরবো। তাহলে কি হবে, সেটা তোমার মাইন্ডে সেট হতে অনেক ভালো হবে, অনেক ভালোভাবে বোঝা যায়, তাই না? কোনো একটা তথ্য, ধরো সিপাহি বিদ্রোহ তুমি বইতে পড়েছো, আবার ইউটিউবে কোনো একটা ভালো কোথাও একটা ভিডিও দেখলে যে অ্যানিমেশন করে বোঝানো আছে সিপাহি বিদ্রোহ অমুক সময় হয়েছিল, এই নিয়ে হয়েছিল, ঝাঁসি রানী লক্ষ্মীবাই এই করেছিল ওই করেছিল, সেটা অ্যানিমেটেড ভিডিওটা যেই দেখবে জিনিসটা কিন্তু মাথায় সেট হয়ে যাবে, অনেকদিন মনে থাকবে। অথচ বারবার করে মাধ্যমিকে সিপাহি বিদ্রোহ পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু সিপাহি বিদ্রোহ মুখস্থ হয়নি। এটাই অডিও ভিজুয়াল, মানে যে কোনো একটা জিনিস সেটা যখন তুমি শুনবে, দেখবে, সাথে সাথে খাতায় লিখবে, তাহলে সেটার মধ্যে কিন্তু 3টে এফেক্ট একসাথে যখন কাজ করবে জিনিসটা অনেকদিন মাথায় থাকবে এবং পড়তেও সুবিধা হবে। তাই আমি বলছি সবাইকে, সবার প্রথম যেটা হবে সেটা হচ্ছে কি করতে হবে আমাদের, সবার ফার্স্ট রোড ম্যাপ টু গেট 90% ইন বায়োলজিতে 90% পাওয়ার জন্য আমাদের কি কি রোড ম্যাপ করতে হবে। 1 নম্বর কি, ক্লাস মন দিয়ে করব। মন দিয়ে করতে হবে, ভালো কথা। আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে পড়াই, তাই আমরা দেখতে পাই না স্টুডেন্টরা আদেও ক্লাস নোটগুলো খাতায় টুকছে কিনা। তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। ইউটিউব ভিডিও সাধারণত স্টুডেন্টরা কখন দেখে, ট্রেনে বসে দেখে, বাসে বসে দেখে, এমনি সময় কোনো একটা টাইম যখন অন্য কিছু করতে ইচ্ছা করছে না, তখন ভাবলো স্যারের ক্লাসটা তো একটু খুলে দেখি তো কি বলছে স্যার। তো সেই সময় সচরাচর আমাদের হাতে কি থাকে না, খাতা পেন থাকে না। তো আলটিমেটলি আমরা শুনে শুনে রিকল করার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি, শুনতে ভালো লাগলে জিনিসটা শুনি, কন্টিনিউয়াস ভিডিওটা দেখতে থাকি, তাই তো দেখে কিছু নলেজ গ্যাদার করার চেষ্টা করি, কিন্তু শুনছি আর দেখছি। ইভেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে পয়েন্টগুলো লিখছি এটা হয়তো 100 জনের মধ্যে 1জন বা 2জন স্টুডেন্ট লিখছে খাতায়, বাকিরা কেউ লিখছে না। এই আমার কথা শুনে হয়তো অনেকে খাতা খুঁজবে এখন এই মুহূর্তে, যে এই যে স্যার তো বলছে খাতায় লিখতে, তাহলে লিখি, এ তো সত্যি ভুল করছি। এখন আমার কথা শুনে খুঁজবে, এরকম অনেক ছেলেপিলে রয়েছে, সেইটুকু কথা আমার মানে অনেকে এই সোমস ক্লাসরুম প্ল্যাটফর্মে আমি জানি, ঠিক আছে। কিন্তু শুরুতেই যে ক্লাসটা মন দিয়ে করতে হবে, মন দিয়ে করছেও সে, কিন্তু খাতায় লিখছে না, এটা একটা বড় ফল্ট। তাহলে ক্লাস নোটও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লাস নোটস বানাতে হবে। এইগুলো স্টুডেন্টরা ভুল করে, ক্লাস নোটস বানাতে হবে এবং তার সাথে সাথে ছবি। বায়োলজিতে কিন্তু সব জায়গায় আশা করি, আমি তো বলেই দিই, আমি যখন ক্লাসের যে কোর্সে পড়াই বা যখন ইউটিউবেও কোনো চ্যাপ্টারে কন্টেন্ট দিই, ছবি তো আমি আঁকি। আমার আঁকা ছবি যে খুব মুক্তোর মতন হয়, শেড ফেড দেওয়া তা না, আমি মোটামুটি মডারেট আঁকতে পারি, কারণ আমার নার্ভের কিছু রোগ আছে। তো সেই কারণে আমি যখন পেন ধরি, আমার পেন এরকম স্টেবল হয় না, এবং স্টেবল না হওয়ার কারণে কি হয়, আমি যখন আঁকি আমার আঁকা একটু বেঁকে তেরে বেঁকে যায়। তো অত ভালো আর্টের স্কিল আমার নেই, হাতের কাজের স্কিল আমার অত ভালো নেই। তো এটা আমার জেনেটিক্যাল কারণ, ঠিক আছে। তো সেই কারণে আমি অনেক চেষ্টা করেছি অনেক ভালো আঁকবো, কিন্তু পারি না, সোজা কথা। কিন্তু এই আঁকাটা কিন্তু কেউ প্র্যাকটিস করে না। ধরো শুক্রাশয়ের যে কলাস্থানিক গঠন সবাই মুখস্থ করে ফেলেছে, মুখস্থ করেনি এরকম স্টুডেন্ট কম আছে, মুখস্থ করে ফেলেছে এতদিনে। শুক্রাশয়ের মতন জিনিস, হিউম্যান রিপ্রোডাকশন, কে পড়বে না, সবাই পড়বে। কিন্তু ওই যে ছবিটা কজন প্র্যাকটিস করেছে, এটা আমার নিয়ে চিন্তা আছে। মানে মেবি স্যার যখন পড়িয়েছে বা আমি যখন পড়িয়েছি তখন ছবিটা আমি এঁকে নিয়েছি সুন্দর করে, ব্যাস, ওটা খাতায় ওই হিসাবেই রয়ে গেছে। কিন্তু যখন শুক্রাশয়ের কলাস্থানিক গঠন আসবে পরীক্ষায়, তখন ওটা কিন্তু 3+2 এইরকম ভাবে একটা সুপ্ত ফরম্যাট থাকবে, লেখায় 3 আঁকায় 2, কিন্তু আঁকায় 2 কথাটা লেখা থাকবে না, ঠিক আছে। ওই মানে মার্ক ডিভিশনে লেখা থাকবে না যে 2 নম্বর আঁকায় আছে, কিন্তু আঁকায় সুপ্তভাবে থাকবে। এবার বোঝ মজা, সুপ্তভাবে আঁকায় যখন 2 দেওয়া হবে, তখন তুমি 2 নাম্বারটা পাবে কোথার থেকে, তাই না?
2 নম্বর তাহলে পেতে গেলে আমাদের কি করতে হবে, আঁকাটাও ভালো করে করতে হবে। তাহলে 3 নম্বর কি হবে, 3 নম্বর হবে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। ভালো করে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ছবি যদি ভালো না আঁকি আমরা, তাহলে কিন্তু সেই বিষয়ে ধারণা ক্লিয়ার হবে না, এবং ধারণা ক্লিয়ার না হলে কিন্তু ব্যাপারটা মনে রাখাও কষ্ট হবে। মানে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, তার মধ্যে যে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পারমাটোজোয়া যেগুলো আছে, ব্যাপারটা ওটা ছবি এঁকে মুখস্থ করলে তোমাদেরও সুবিধা হবে এবং প্র্যাকটিসও হয়ে যাবে ছবিটা, যাতে তোমরা সেটা পরীক্ষার খাতায় ভালোভাবে এক্সপ্রেস করতে পারো। এটা কিন্তু একটা বড় কথা, মানে ছবি আঁকতেই হবে, ঠিক আছে। যে যে ছবিগুলো বলে দেবো মানে অন্ধের মতন আঁকতে হবে, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো এই তিনটে আশা করি যারা যারা ভিডিও দেখছে তারা ঝাড় খেয়ে কথা শুনে, তাহলে আশা করি তারা হাতে খাতা পেন নিয়ে নিয়েছে। যদি এখনো কেউ না নিয়ে থাকে তাহলে আমার আর কিছু করার নেই, তাদের ভগবান জানে তাদের কি হবে। তারা এখনো স্ক্রিনশট তুলছে আমার কথা শুনে, এই 3 আঙুল দিয়ে। এখনো অনেক লোক আছে 3 আঙুল দিয়ে এরকম ভাবে মোবাইলের সামনে এদিক ওদিক হচ্ছে, ভিডিও হয়তো পজ হয়ে গেল তার। কিন্তু আমি বললাম যে এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সবাই ভুল করে, আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সবাই ভুল করে, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে এই ছবি আঁকা বা প্র্যাকটিস করতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোশ্চেনের 3টে ভাগ আছে, এমসিকিউ, মানে এমসিকিউ আর 1 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। তারপর কি আসে 2 নম্বরের কোশ্চেন, তারপর আসে 3 নম্বরের কোশ্চেন, লাস্টে কি আসে আমাদের 5 নম্বরের কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন এমসিকিউর জন্য কি করতে হবে, বই খুঁটিয়ে পড়বো। 1-2টো স্টেপ, একটা হচ্ছে বই খুঁটিয়ে পড়বো, তো এমসিকিউর জন্য কি আছে, 1 নম্বর হচ্ছে বই খুঁটিয়ে পড়তে হবে। মানে বই প্রচন্ড ভালোভাবে বইটা না পড়লে কিন্তু এমসিকিউ ভালো আনসার করা যাবে না, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে বই খুঁটিয়ে পড়বো, আর 2 নম্বর হচ্ছে এমসিকিউর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বই খুঁটিয়ে পড়ার সাথে সাথে প্রচুর মানে কোশ্চেন ব্যাংক বা ইয়ে থেকে এমসিকিউ সলভ করতে হবে, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক রেয়ান মার্টিনের আছে, ছায়া প্রকাশনীর আছে, তো যে কোনো একটা কোশ্চেন ব্যাংক ধরে কোশ্চেন সলভ, খুঁটিয়ে পড়ে কোশ্চেন সলভ। তাহলে কি খুঁটিয়ে পড়লে কি যদি কোনো জায়গা বাদও পড়ে যায়, কোশ্চেন সলভ করতে যদি আটকে যায়, এটা আমরা তো কোথাও শুনিনি। 1 নম্বর করে নিতে পারিস, গুগল করে নিতে পারিস, কিংবা দ্বিতীয়ত বই থেকে খুঁজে জায়গাটা পড়ে আচ্ছা এই জিনিসটা এটা ছিল, কিংবা স্যারকে জিজ্ঞেস করি না স্যার এটা কি ছিল, স্যার বলে যে এরম ছিল, সাথে সাথে খাতায় লিখে নিলে যে এই ব্যাপারটা এটা ছিল, ঠিক আছে। তো তাহলে সেইভাবে আমরা এমসিকিউটা এগোবো যাতে এমসিকিউতে ফুল মার্কস তোলা যায়। এমসিকিউতে কিন্তু সবাই ফুল মার্কস পায় না, এমসিকিউটাই নাম্বার পাওয়াটা কঠিন হয়, কারণ এমসিকিউ সাজেশন করা যায় না, ঠিক আছে। এরপর আসবে হচ্ছে 2 মার্কস কোশ্চেন, মানে 1 নম্বরের প্রশ্ন, তাকে আমি ওই এসএ কিউ যেহেতু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, তাই তাকে আমি এক ধারাতেই ধরলাম। এরপর যেটা আসবে সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এই যে 2 নম্বরের প্রশ্ন 2 মার্কস কোশ্চেন, এই 2 মার্কসের কোশ্চেনগুলো 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ ভালো করে পড়তে হবে, পিওয়াইকিউটা দেখতে হবে, পিওয়াইকিউ ভালোভাবে দেখতে হবে 1 নম্বর। চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে ভালো করে, ঠিক আছে। পড়তে হবে, খুঁটিয়ে পড়বো, আর পিওয়াইকিউটা একটু দেখে নেবো, তাহলে আইডিয়া হয়ে যাবে 2 নম্বর কোথা দিয়ে আসে। আর ইভেন আমি পড়ানোর সময় যা যা লেখাই খাতায় বা যা যা বলি সেইগুলো থেকেই মোটামুটি আসে পরীক্ষায়, এত বছর ধরে এসছে, তো সেখান থেকে আসবে, ধরে রাখতে পারিস, ঠিক আছে। তো পিওয়াইকিউ যেগুলো সেইগুলোকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং তার মাধ্যমে সেইগুলো যেগুলো রয়েছে আর কি সেখান থেকে কোশ্চেনগুলো আসবে মোটামুটি, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তো চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে 2 মার্কস, ঠিক আছে। 3 মার্কসও একই রকম, পিওয়াইকিউতে আরও বেশি গুরুত্ব দিতে হবে এবং পড়তে হবে। এবং লাস্ট 5 মার্কসের জন্য শুধু পড়া চলবে না। এই 5 মার্কসের কোশ্চেন কি হয়, ব্যাপারটা অনেকটা লেন্দি থাকে, তো সবাই লিখে কুলিয়ে উঠতে পারে না, ঠিক আছে। মানে লিখে তো সময়টা হয় না যে পুরোটা লিখে শেষ করব, তখন সেক্ষেত্রে বড়সড় সমস্যা দেখা যায়। তাই 5 মার্কস কোশ্চেন লেখা প্লাস আঁকা
এটাকে আলাদা আলাদা ভাবে একই সাথে, মানে আলাদা আলাদা বলতে যে একটা 5 মার্কস কোশ্চেন ধর সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিষেক পদ্ধতিটি, সেটা লেখার আঁকা সমেত খাতায় ভালো করে নিজের মতন করে টাইম টার্গেট রাখতে হবে যে মোটামুটি 10 থেকে 12 মিনিট, 10 to 12 মিনিট, তার মধ্যে আমি লেখা আঁকা সমেত এই কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, প্রতিটা 5 নম্বরের জন্য 10 থেকে 12 মিনিট টাইম, সেটা আমরা পরীক্ষার সময় সেভাবেই ধার্য করে রাখবো যাতে সেখানে আমরা সেই টাইমটা ইউটিলাইজ করতে পারি। তো তাহলে লেখা এবং আঁকা দুটো মিলিয়ে আমাদের 10 থেকে 12 মিনিট সময় দিতে হবে, এবং সেই 10 থেকে 12 মিনিট সময়ের মধ্যে আমরা জিনিসটা মোটামুটি সামারাইজ যাতে করে নিই সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই কটা স্টেপ যদি আমরা করি মোটামুটি, আর আমরা যদি আমাদের ডেডিকেশন আমাদের ভিতরে রাখি যে হ্যাঁ আমি পারবো এবং আমি করব। আমি একটা সহজ ফিলোসফিতে বিশ্বাস করি, আই ক্যান অ্যান্ড আই উইল। বহুদিন আগে, খুব ছোটবেলায়, হয়তো তোদের মতন বয়সে, তখন আমি প্রথম এই কথাটা শুনেছিলাম। আমি এক জায়গায় পড়তে যেতাম, তো সেখানে দেওয়ালে এটা লেখা ছিল এই কথাটা। ঠিক আছে, কি লেখা ছিল? আই ক্যান অ্যান্ড আই উইল। আই ক্যান অ্যান্ড আই উইল। যদি তুই নিজের মধ্যে বিশ্বাস রাখিস হ্যাঁ আমি পারবো এবং আমি করব, দুনিয়ায় কারোর ক্ষমতা নেই তোকে আটকাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারোর ক্ষমতা নেই তোকে আটকাবে। শুধু নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে, আই ক্যান, আমি পারবো বা আমি পারি এবং আমি করব। অনেকে বলে আমি তো পারি সব, তাহলে করব, না করলেও চলবে। তো সিম্পল, শুধু যে বলে আমি পারি তাহলে সে ওভার কনফিডেন্ট হয়ে যায় যে আমি পারি, ঠিক আছে ও হয়ে যাবে, ঠিক পরীক্ষার আগের দিন করে নেবো বা এই হয়ে নেবো। কিন্তু আমি পারি এবং আমি করব, এই দুটো শব্দ যে ধীরে ধীরে মাথার মধ্যে গেঁথে নেয়, মনের মধ্যে গেঁথে নেয়, তার সাকসেস রেট অনেকটা বেড়ে যায়। আলটিমেটলি একটা স্টুডেন্ট যদি 70% পায় আর একটা স্টুডেন্ট যদি 90% পায়, আমি মনে করি না তাদের মধ্যে মেধাগত কোনো পার্থক্য আছে। মেধা দুজনেরই সিমিলার। মেধা অফ 70% ইকুয়াল টু মেধা অফ 90%। আমি মনে করি না মেধা বলে কোনো শব্দ আছে। পুরোটা মেধা কিছু কিছু আছে যেটা বংশগত সূত্রে কেউ প্রাপ্ত হয় আর কি, মানে জন্মগত সূত্রে কেউ কিছু মেধা নিয়ে জন্মায়, ঠিক আছে, এটা আমি মানছি, জেনেটিক্স বলে, বাট সেটা খুবই ন্যূনতম মান বজায় রাখে কারোর একটা সাকসেসের ক্ষেত্রে। কারোর সাকসেস বা সাফল্য, যদি এখানে আমি সাফল্যকে দেখি তাহলে সাফল্যর আমি ধরবো 5% হচ্ছে ওই মেধা যেটা ভগবান দিয়েছে, বাকি 90% কি, 95% কি বলতো? হার্ডওয়ার্ক। সাফল্যের 95% হচ্ছে হার্ডওয়ার্ক আর 5% হচ্ছে মেধা। তো যারা ভাবছি যে ও তো আমার থেকে ভালো, ও তো আমার থেকে শিখে গেল তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি এগিয়ে গেল বা ইত্যাদি ইত্যাদি, তারা জেনে রাখবি যে ওই 5% ভগবান ওকে বেশি দিয়েছে, 95% তোর হাতে রয়েছে। এই 95% যে তোর হাতে রয়েছে সেই হার্ডওয়ার্ক দিয়ে তুই খুব তাড়াতাড়ি মেধাকে হারিয়ে দিতে পারিস। ঠিক আছে, মেধাবী হেরে যেতে পারে, পরিশ্রমী কোনোদিন হারে না। হয়তো পরিশ্রমী একদিন ডাউন খেতে পারে, পরের দিন ঠিক উঠবেই শিওর, যদি সে পরিশ্রম করা না থামায়। পরিশ্রমী দেখ, মেধাবীর গ্রাফ এরকম হয়। যদি জীবনে সাফল্যের গ্রাফ আঁকি আমি, এবার স্যার বলবে অনেকে যে স্যার বায়োলজি যাবার আপনি গ্রাফ পাচ্ছেন, গ্রাফ বায়োলজিতে তো দেখিনি কোনোদিন। তো এখানে যদি আমি এদিকে সাফল্যকে রাখি, ঠিক আছে, আর এদিকে যদি আমি মেধাকে রাখি, ঠিক আছে, তো তাহলে এই মেধাবী মানে মেধা যত বাড়বে যে সাফল্য যে বাড়বে, এরকম ধর এরকম ভাবে একটা গ্রাফ হচ্ছে, এরকম ভাবে একটা গ্রাফ উঠবে। ঠিক আছে, আমি একটু এখানে ভুল করলাম, মানে এই মেধা যত বাড়বে তত সাফল্য, মানে সমানুপাতিক গ্রাফ, ঠিক আছে, বাড়বে, কিন্তু একটা টাইমে গিয়ে স্টেবল। এবার যদি আমি পরিশ্রমের কথা, পরিশ্রমটাকে যদি আমি এর সাথে অ্যাড করি, মানে অন্য কালির একটা পেন থাকলে ভালো দেখানো যেত, আমি ব্যাপারটাকে মুখেই বলে এক্সপ্লেন করছি যে এক্ষেত্রে যদি পরিশ্রমের গ্রাফ হয়, পরিশ্রমিক গ্রাফ এরকম কনস্ট্যান্ট হয়, জানিস তো, মানে মেধার গ্রাফ এরকম হয় যে মেধাবী যে তার সাফল্য বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু একটা টাইমে ও পরিশ্রম করা থামিয়ে দিয়েছে, সেই সময় আবার নেমে যেতে পারে হুট করে। মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে গিয়ে ড্রপ করে গেল, তারপর কলেজে গিয়ে একবারে শেষ, তারপর গিয়ে দেখা যাচ্ছে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না তাকে। কেন বলতো? তার কারণ হচ্ছে তার মেধাটা আছে, ভগবান তাকে এবিলিটি দিয়েছে, কিন্তু সে ইউটিলাইজ তো করছে না। বাট পরিশ্রমী এর কাছে মেধা নেই, শুধু মানে মাথা নামক বস্তুটা আছে। অনেকে ওকে গোবর পোড়া হেনা তেনা এইসব বলেছে অনেক কথা, কিন্তু ওই যে ওর এই পরিশ্রমটার মধ্যে একটা কি রয়েছে,
কনসিস্টেন্সি রয়েছে। পরিশ্রম ভার্সেস সময়ের যদি আমি গ্রাফ দেখি তাহলে দেখবো এটা পুরো টাইমের সাথে কনস্ট্যান্ট ওয়েতে পরিশ্রম করেও, কোনোদিনও ড্রপ খায় না, এই রকম কনসিস্টেন্সি। এ ছেলে আইএস আইপিএস হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। যার এই রকম গ্রাফ জীবনে 5-7 বছর রাখতে পারবে, আইএস আইপিএস সে হবেই শিওর। কিন্তু এই রকম মেধাবী ছেলে পিলে অনেক কিছু হতে পারে, চোর ডাকাত খুনি অনেক কিছু হতে পারে জীবনে, পরিস্থিতির জন্য অনেক কিছু হতে পারে। কারণ এই মেধাও কোন দিন কোন কাজে লাগাবে ও নিজেই জানে না, ঠিক আছে? কারণ পরিশ্রম করে না, সব জায়গায় শর্টকাট খুঁজবে। তারপর প্রথমত পরিশ্রম না করে সবার প্রথমে শর্টকাট কিরকম খোঁজার নিয়ম আছে আমি বলছি। এইরকম এই কমেন্টেই তোরা জানাবি, তোদের মধ্যে অনেকের এরকম চিন্তাভাবনা আছে। দেখবি যে পরীক্ষার আগে মোটামুটি মনে হলো যে কি কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়বো। মেধাবী তাড়াতাড়ি পড়ে ফেলবে, নম্বরও পেয়ে যাবে, মাধ্যমিক অবধি পেয়ে এসছে। এইভাবে পরীক্ষার আগের দিন গোটা বই পড়ে ফেলেছি। আমার তো ক্যাচিং পাওয়ার ভালো, আমার ছোটবেলা থেকে স্যারেরা বলেছে বা অমুকে বলেছে তমুকে বলেছে, আমি পড়ে নেবো। মাধ্যমিক অবধি হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকে কেসটা খাবে তারা। অলরেডি 11-এ একক্ষেপ কেস খাওয়া হয়ে গেছে, এবার তারপরে যদি না সরায় না শোধরায় উচ্চ মাধ্যমিকে আবার কেস খাবে, ঠিক আছে? তো মেধা দিয়ে ভাই কিছু হয় না, তোমাকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে। প্রপার স্ট্র্যাটেজি বলে দিলাম, সেই অনুযায়ী পরিশ্রম করো, তুমি সফল হবেই। ব্যাস, আমার এর থেকে বেশি আর কিছু বলার নেই। আমি অনেকভাবে এক্সপ্লেন করেছি তোমাদের সামনে ব্যাপারটাকে, এবার এর থেকে বেশি আর কিছু আমার বলার নেই। সো সবাইকে বলছি ভালোভাবে পরিশ্রম করো, যে স্ট্র্যাটেজিটা বললাম সেটা প্রপার ওয়েতে ফলো করো। আশা করি তোমার জীবনে সাফল্য আসবে, ঠিক আছে? আশা করি, আমি ডেফিনিট শিওর তোমার জীবনে সাফল্য আসবে, ঠিক আছে? চলো টাটা, আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমরা পরপর কিছু কন্টেন্টও আপলোড করব আমাদের যে চ্যানেলে। অনেকেরই অভিযোগ রয়েছে যে ক্লাস 12-এর ভিডিও আসছে না স্যার। ক্লাস 12-এর কিছু কন্টেন্টের ওপর কাজ করা শুরু করেছি, এবং খুব টিপিক্যাল কিছু কন্টেন্ট, যেরকম প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, অর্থাৎ বংশগতি এবং প্রকরণ যে চ্যাপ্টারটা রয়েছে, তোমাদের মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি যে চ্যাপ্টারগুলো রয়েছে, এগুলো একটু ক্রিটিক্যাল, বুঝতে অসুবিধা হয় স্টুডেন্টদের। অনেকেই আমি দেখেছি, বহু সংখ্যক স্টুডেন্টই জিনিসগুলো ঠিকঠাক ধরে উঠতে পারে না। তো সেই ক্লাসগুলো আমি ঠিক করেছি ইউটিউবে এই বছরের মধ্যে আপলোড করে দেবো, যাতে স্টুডেন্টদের একটু সুবিধা হয়। তার সাথে সাথে কোর্সে তো রয়েছি আমরা, সোমস ক্লাসরুম অ্যাপটা, তার মধ্যেও কিছু ক্লাস আমরা ফ্রি অফ কস্ট আর কি, যেগুলোকে বলে রাখা আছে কিছু ক্লাস, তো সেইগুলোও তোমরা দেখতে পারো। আমার তো কিছু ক্লাস রাখা আছে, তোমরা সেইগুলোতে দেখতে পারো। দেখে যদি যেটুকু নলেজ গ্যাদার করতে পারো, দ্যাটস এনাফ ফর ইউ। আর যদি তোমরা আরও জানতে চাও, শিখতে চাও, এবং প্রপার ওয়েতে রেগুলারলি স্ট্র্যাটেজি মেনটেন করে ক্লাস করতে চাও, তাহলে কিন্তু সোমস ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমাদের একটা কোর্স রয়েছে, ফিজিক্সের কোর্স রয়েছে, সোমনাথ স্যার পড়ান, বায়োলজির কোর্স রয়েছে, আমি পড়াই, কেমিস্ট্রি কোর্স রয়েছে, তরুণ স্যার পড়ান। তো সেই কোর্সটা কিন্তু তোমরা এনরোল করে নিতে পারো, ঠিক আছে? কোর্সটাতে গিয়ে জাস্ট ক্লিক করবে, পেমেন্ট করবে, সমস্ত অপশান দেওয়া আছে। আমাদের সোমনাথ স্যারের নাম্বারও তোমরা হয়তো অনেকেই জানো, যারা জানো না তারা নাম্বার পেয়ে যাবে গ্রুপের ভিডিও ডেসক্রিপশানে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, যেখানে কোনো সমস্যার জন্য তোমরা কল করতে পারো। তো কোর্স যদি পারচেজ রিলেটেড কোনো প্রবলেম হয় আমাকে জানাতে পারো, আমাদের টিম রয়েছে তারা সবাই কাজ করছে, তো তাদের জানাতে পারো, সেই নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। এবং ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, নিজের ডিটারমিনেশন ঠিক রাখো এবং গোলে ঠিক থাকো, সাফল্য তোমার আসবেই। চলো, বাই বাই।